ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিফলিত সামষ্টিক অভিপ্রায় এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখার জন্য তারা একটি চেষ্টা করবে। আর ছাত্র জনতার উপর যে নির্মম অত্যাচার বা যে নির্যাতন হয়েছে সেগুলোর বিচারের দাবিতে তারা কাজ করবে এবং যারা এই আক্রমণগুলো করেছেন তাদের যাতে শাস্তি হয়, শাস্তি নিশ্চিত করার জন্য তারা নাগরিক কমিটি কাজ করবে। তাদের যে মৌলিক 8টি দাবি বা 8টি কর্মপন্থা নিয়ে কাজ করতেছে তার মধ্যে দেখা যায়। এবং অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকারকে তারা সরকারের জরুরি বিষয় বা সরকারকে পুনর্গঠনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য সরকারকে সর্বাত্মক ভাবে তারা সহযোগিতা করবে এবং সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মত বিনিময় সভা করবে যাতে সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত হওয়া যায়। আসলে এই মৌলিক কিছু বিষয় নিয়েই দেখা যাচ্ছে যে নাগরিক কমিটি গঠিত হয়েছে এবং সেই কর্মপন্থা গুলা বাস্তবায়ন করার লক্ষ্যেই তারা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে বলে যেটা আমি লক্ষ্য করেছি আর কি। এটা মানে এখানে আমাদের তরুণদের প্রত্যাশাটা কি? আমি যদি একটু ব্যক্তিগতভাবে বলি, বিভিন্ন বিপ্লবে যারা সম্মুখ সারির নেতা, তারা যখন তৃণমূলে যাবে, সফর করবে, অভ্যুত্থানের ছাত্র নেতা যারা বা বিগত 90-এর আন্দোলনে আমরা যারা দেখেছি, এরশাদ পতনের আন্দোলনের সময় তাদের তো সেই বিশাল জনপ্রিয়তা। তারা যখন আমরা দেখলাম কিছুদিন আগে পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে ছাত্র যারা বিভিন্ন জেলায় যাচ্ছে তাদের নিরাপত্তার জন্য প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, কিন্তু এত জনপ্রিয় ছাত্র নেতারা জেলায় যাচ্ছে, সেই পরিমাণ জনসংযোগ আমরা কি আসলে দেখতে পাচ্ছি? বা জনস্রোত আমরা কি দেখতে পাচ্ছি? সেখানে তাদের নিরাপত্তার প্রশ্ন তো, কারণ এখন তো স্বৈরশাসক পালিয়ে গেছে, যারা দুষ্কৃতিকারী তারাও পালিয়ে আছে। সেক্ষেত্রে এখানে যদি বলি যে তাদের নিরাপত্তার প্রশ্নটাই বা কেন আসলো, আমি এটা ব্যক্তিগতভাবে বললাম। এই জায়গাগুলোতে আমি একটু, যেহেতু মেহেদী হাসান খুবই তরুণ, আমি তার থেকে তার ভাবনাটা জানতে চাই যে তোমরা আসলে, এবং আমি যদি আরো একটু স্পষ্ট করে বলি যে আসলে এই আন্দোলনের নেপথ্যে যারা ছিল তাদেরকে আসলে রাজনৈতিক দল করতেই হবে, না করলে ক্ষতি কি, না করলে কি হতো? আচ্ছা, এখন আপনি যেটা করবেন, সেটা কতটুকু যৌক্তিক কথা যেটা আমি বুঝলাম আর কি। আমি যেটা আপনাকে বললাম, তাদের যে মৌলিক দাবিগুলোর সাথে আমি একমত। যারা দাবিগুলা করছে এটা রাষ্ট্রের জন্য প্রয়োজন, বাট তারা যে পন্থায় করতে চাচ্ছে, দল গঠনের মাধ্যমে বা একটা কমিটি গঠনের মাধ্যমে তাদের নেতৃত্বে, এটার সাথে আমি দ্বিমত আছি। কারণ আমি যেটা প্রথমেই আপনাকে বলেছি, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হয়েছে, বাট এটাতে সকল রাজনৈতিক দলের কন্ট্রিবিউশন রয়েছে। আমরা এককভাবে এটা আমি বিজয় ছিনিয়ে এনেছি এভাবে বলার সুযোগ নেই। কারণ আমি আমরা দেখছি যে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের স্বৈরাচার সরকারকে পতন ঘটানোর জন্য বিভিন্ন আন্দোলন হয়েছে, যেটা আমি ইতিপূর্বে বলেছি, এবং তাদের উপর ব্যাপক হারে নির্যাতন চালানো হয়েছে এবং তারা যেটা কৌশল হিসেবে গ্রহণ করেছে, ছাত্র আন্দোলনের এই ব্যানারে তারা সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছে, যেটা রাজনৈতিক দলের ব্যানারে গিয়ে, যেহেতু রাজনৈতিক দলের ব্যানারে আমরা বিভিন্ন আন্দোলন দেখেছি যেটা সরাসরি সরকার তাদের প্রশাসন দিয়ে তাদের উপর নির্যাতন চালায়, এবং যেটা আমরা বিগত আন্দোলনগুলোতেও দেখেছি, এবং এই আন্দোলনেও সেটা সরকার প্রয়োগ করেছে, যেটা হচ্ছে আপনার জামাত বা শিবির একটা ট্যাগ দেওয়া, যেটা ট্যাগ দিয়ে আপনার এই আন্দোলনকে স্থগিত করার জন্য, আন্দোলনকে বন্ধ করার জন্য সরকারের দলীয় বাহিনী এবং প্রশাসনকে লেলিয়ে দিয়ে তাদের উপর নির্যাতন করেছে। সেই ক্ষেত্রে এগুলা কৌশল অবলম্বন করে সাধারণ ছাত্রদের সাথে মিশে এই আন্দোলনটাকে বেগবান করেছে।
কিন্তু আমরা যদি এখন ধরে নেই যে আমরা যারা গুটি কয়েক সমন্বয়ক যারা ছিলাম, তাদের একক প্রচেষ্টায় এই আন্দোলন সফল হয়েছে, এতে রাজনৈতিক দলের কোনো কন্ট্রিবিউশন নেই, তাহলে আমরা ভুল করব। এবং আমরা যেটা আপনার রাজনৈতিক দল গঠনের কতটুকু প্রয়োজনীয়তা বোধ করতেছেন, বা আপনার যে এই যে সমন্বয়করা যারা জেলা পর্যায়ে যাচ্ছে, তাদের নিরাপত্তার জন্য প্রজ্ঞাপন দেওয়া হচ্ছে, রাষ্ট্রীয় বাহিনী তাদেরকে নিরাপত্তা দিচ্ছে, এটাই বা কতটুকু যৌক্তিক বা কতটুকু দরকার, যেহেতু বাংলাদেশ স্বাধীন। এখন আমরা দেখতে পাচ্ছি যেটা এদের মধ্যে যে একটি রাজনৈতিক অভিপ্রায়, দল গঠনের অভিপ্রায় দেখা যাচ্ছে, যেটা স্পষ্ট এবং যেটা আমরা বিগত দিনগুলোতেও দেখেছি। যেমন আপনার বিগত দিনের কোটা সংস্কার আন্দোলন থেকে যেমন নুরুল হক নূররা উঠে এসেছে এবং রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিজেদের একটা অবস্থান তৈরি করেছেন। এদের মধ্যে হয়তো বা এমন কোন লালসা আছে যে আমরা এই ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করব, আমরা জাতীয় রাজনীতিতে নিজেদের একটা অবস্থান তৈরি করব, এই ধরনের একটা অভিপ্রায় থাকতে পারে। এবং আমরা যেটা লক্ষ্য করতেছি, যেটা স্থানীয় পর্যায়ে, যে এখন বাংলাদেশে কেমন যেন একটা সবকিছুতেই একটা সমন্বয়ক ভাব, এবং অনেকেই সমন্বয়ক পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সহ সমন্বয়ক নিয়ে বিভিন্ন জেলাগুলোতে আমরা দেখতেছি যে আমাদের সমন্বয়ক ভাইদের সফর কেন্দ্রিক বিভিন্ন বিশৃঙ্খলাও লক্ষ্য করা যাচ্ছে, যেটা সমন্বয়ক সহ সমন্বয়ক আপনার যেটাই বলি তাদের মধ্যে থেকেই। এবং যেটা যদি নিরাপত্তার দিক থেকে বিবেচনা করি, এখন দেখা যাচ্ছে তাদের কাছেই তারা নিরাপদ না, তাদের মধ্যেই একটা বিভাজনের লক্ষ্য দেখা যাচ্ছে, সৃষ্টি হয়েছে। রমজান ভাই, জি, নাগরিক কমিটি নিয়ে কথা বলতে গেলে আমাকে ফিরে যেতে হবে 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের প্রতি। দেশের সব মানুষ যে যুদ্ধকে সাপোর্ট করলো, সে যুদ্ধের অংশীদারিত্ব নিয়ে নিচ্ছে একটি দল। সেই দল কোন দল? আওয়ামী লীগ দল। আওয়ামী লীগ দল ক্ষমতা নিল, আওয়ামী লীগ দল দেশের সব জায়গা দখল করে নিল। দেখা গেল বিরোধী কোনো মতকে তখন টিকতে দেওয়া হলো না। যারা রাজনীতির বাইরে অবস্থান করতেছিল, তারা আলোচনার বাইরে চলে গেল। শুধুমাত্র বঙ্গবন্ধু এবং তার আশপাশের লোকজনেরাই সুবিধা পেতে শুরু করলো। এই যে বৈষম্য শুরু, এই বৈষম্যের প্রাথমিক বিপ্লব শুরু হলো বৈষম্যের বিরুদ্ধে ৭৫-এর গণহত্যা, যেটা আসলে আমরা মানুষ হিসেবে কেউ এটাকে সমর্থন করি না। কিন্তু যেভাবে বৈষম্য শুরু হয়েছিল, সেই হিসেবে 1975 সালের যে বিদ্রোহ হয়েছিল, সেটাকে মানুষ ডিনাই করতে পারে, যার কারণে তৎকালীন সময়ে বঙ্গবন্ধুর সমর্থনে সেভাবে মানুষজন রাস্তায় নামেনি, এমন নৃশংস ঘটনার পরেও নামেনি। তদ্রূপ ছাত্র আন্দোলনে যারা প্রথমে শুরু করেছিল, তারা শুরু করেছিল ছাত্রদের কোটার বিষয়। যারা বিশেষ পরীক্ষা দিবে তারা কেন বৈষম্যের শিকার হবে, এই বৈষম্য নিয়ে তারা আন্দোলনে নেমেছে। এই আন্দোলনটা শুধুমাত্র আমরা শুধু নাগরিক কমিটি থেকে, যদি আপনি বলতেন। নাগরিক কমিটির কথায় আসতেছি এই জায়গাটায়। তো তখন কিন্তু তারা ঘোষণা করে না যে আমরা সরকার পতনের আন্দোলন করবো। তখন তারা ঘোষণা করছিল যে আমরা একটা দাবি করতেছি, দাবি পূরণ করতে হবে। কিন্তু সরকার কি করলো? এই ছাত্রদের দাবির সঙ্গে ডিল করতে না পারে, এটাকে পুরো দেশের মানুষের উপর চাপাই দেবে, এবং দেশের মানুষ যাতে এই আন্দোলনের সঙ্গে সংযুক্ত হয়, এর মূল নিয়ামক শক্তিরা দিয়েছে কিন্তু সরকার। কোন মানুষ কিন্তু সরকারের বিরুদ্ধে ইচ্ছা করে নামে নাই, সরকারে বাধ্য করেছে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হবে তার বিরুদ্ধে। জামাতকে নিষিদ্ধ করে দিল। হ্যাঁ, জামাতকে নিষিদ্ধ করে মানে ওই তো সরকারের মূল নিয়ামক শক্তি দিয়ে দিয়েছে জনগণকে, যে তোমরা আমার বিরুদ্ধে রাস্তায় নামো। ফলশ্রুতিতে দেশের মানুষ জীবনের কথা ভাবে নাই, সন্তানের কথা ভাবে নাই। অনেক বাবা তার ছেলেকে নিয়ে গেছে, অনেক বাবা তার বোনকে নিয়ে গেছে। আমি আমার ছোট ভাই দুটোকে নিয়ে বের হয়ে গেছিলাম। ঘটতে পারতো, অনেক কিছু ঘটতে পারতো, অনেক কিছু ঘটে গেছে, আমরা দেখেছি ফুটেজ গুলো। কিন্তু দেখা গেল যে যখন আমরা বিজয় পেলাম, তখন বিএনপি বলতে যাচ্ছে যে এই আন্দোলন আমার 16 বছরের অর্জন। অন্য দল বলতেছে এখানে আমার এতজন মারা গেছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন একটা প্ল্যাটফর্ম তৈরি করে তারা তাদেরকে স্টেক হোল্ডার সরাসরি না বললেও
পরোক্ষভাবে তারা দাবি করলো যে এই আন্দোলনের স্টেক হোল্ডার তারাই, এবং মাহবুজ ভাইকে বলা হলো যে সে হচ্ছে মাস্টার মাইন্ড। কিন্তু আমরা জানি যে ডিবি অফিসে যখন জোর করে স্বীকারোক্তি আদায় করা হলো বা আন্দোলনকে প্রত্যাহারের ঘোষণা দেওয়া হলো, তখন কিন্তু আন্দোলন প্রায় অর্ধেক মরে গেছে। এই অবস্থা থেকে তুলে আনার পিছনে কয়েকটা লোকের ভূমিকা ব্যাপকভাবে বলতে চাই। তার মধ্যে হচ্ছে রিফাত রশিদ, যে হচ্ছে সহকারী সমন্বয়ক, হান্না, তারপরে হচ্ছে আব্দুল হান্নান মাসুদ, তারপরে হচ্ছে মাহিন সরকার, যাদের চেহারা দেখলে মনে হবে না যে এরা রাস্তায় গিয়ে দুইটা কথা বলতে পারে। তারা যদি আমাদের সামনে কখনো অন্য কোনো বিষয় আসতো, আমরা তাদেরকে কোনো ধরনের গুরুত্ব দিতাম না। তাদের চেহারা দেখে তাদেরকে গুরুত্ব দেওয়ার মতো অবস্থায় নাই। কিন্তু জনগণের একটা কণ্ঠ, জনগণ যেটা বলতে চায়, শুনতে চায়, এই কথাটা তারা বলার কারণেই ওই সময় মানুষ তাদের কথাটা শুনছে, যার কারণে মানুষজন রাস্তায় নেমে আসছে। আরেকজন ব্যক্তি ছিলেন যে আইনজীবী মানজুরুল মতিন, উনি তারপর তার প্ল্যাটফর্মে একটা স্টেপ নিয়েছিল। চলচ্চিত্র অঙ্গনের কিছু অভিনেতা তারা বিবেকের জায়গা থেকে তারাও রাস্তায় এসে নেমেছিল। এক্ষেত্রে বিশেষ করে সবারই পার্টিসিপেট। মোশাররফ করিম, বাদল, হ্যাঁ, ওই তো অভিনেতা বলতে আমি তাদেরকে বুঝাইছি। এবং সালমান সর্বপ্রথম মুক্তাদির। রাস্তায় নেমেছিল সালমান মুক্তাদির ওই দিক দিয়ে, এদিক দিয়ে সাবা কবির, খায়রুল বাশার, এরা কিন্তু সেনাবাহিনী কার্ফি আমরা থাকা তো অবস্থায় দেখলাম মাঠে আসছে। যে মানজুরুল মতিন, তারপরে সালমান মুক্তাদির তো এই নাগরিক কমিটিতেও আছেন। হ্যাঁ, নাগরিক কমিটিতে আছে, এটা একটা ভালো খবর যে নাগরিক কমিটির মধ্যে সালমান মুক্তাদি এবং মানজুরুল মতিনকে রাখা হয়েছে। কিন্তু পাশাপাশি এটাও ভয়ের যে যারা ভাইরাল মুখ, যারা পিছনে থেকে অনেক পরিশ্রম করে গেছে, এমন অনেক মানুষই কিন্তু পিছনে পড়ে গেছে। এইগুলো আসলে চুজ করা হয় কিভাবে আমি জানি না। আচ্ছা, এই বিষয়টা পরে আসতেছি। তো ৭১-এর পর স্টেক হোল্ডার যেমন আওয়ামী লীগ দাবি করে দেশে বৈষম্য সৃষ্টি, আমি যদি একটা দলকে সেভাবে স্টেক হোল্ডার দাবি করা হয়, তাহলে আবারও নতুন করে বৈষম্য সৃষ্টি হতে পারে, যা অনাকাঙ্ক্ষিত। আমরা এমন বৈষম্য চাই না। আমরা চাই একটা গণতান্ত্রিক দেশ হবে, যে গণতান্ত্রিক দেশে সবাই নিজ নিজ মত প্রকাশ করবে, এবং সেই মতের প্রকাশটা হবে এমন ভাবে যাতে অন্যের স্বার্থে আঘাত না লাগে। আর বর্তমানে জাতীয় নাগরিক কমিটি গঠন করার পর তাদের কোনো কার্যকলাপ আমি চোখে দেখতেছি না সেভাবে, যার কারণে তাদের কোনো সমালোচনা করারও কোনো কিছু খুঁজে পাচ্ছি না, তাদের প্রশংসাও খুঁজে পাচ্ছি না। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমন্বয়করা জেলায় জেলায় ভ্রমণ করতেছে। সে জায়গায় দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় সমন্বয়কদের মধ্যে মিল নেই, মতের মিল নেই, যে আমরা অমুক জায়গায় করতে চাই, আমি অমুক জায়গায় করতে চাই, তারা নিজেরাই ঐক্যবদ্ধ না। আবার এমনও দেখা গেছে বগুড়ায় মাহিন সরকার যখন গেছে, তখন তাকে আলটিমেটাম দেওয়া হয়েছে যে তুমি 10 মিনিটের মধ্যে ফিরে যাও, নয়তো আমরা তোমাকে হেনস্থা স্বীকার করবো। আমরা সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ ছাড়া কার সঙ্গে আলোচনায় বসতে রাজি না। এই ঘটনাটা কি ইঙ্গিত দেয়? এই ঘটনাটা ইঙ্গিত দেয় যে তারা মূলত হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলমকে নেতা মনে করে নিয়েছে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমী কিন্তু আন্দোলনের শেষ কথা নয়। এই আন্দোলনের শেষ কথা কিন্তু একজন দুজন ব্যক্তিকে কেন্দ্র করে মেনে নেওয়া চলবে না। এই আন্দোলনের স্টেক হোল্ডার দেশের প্রত্যেকটা নাগরিক, যারা আওয়ামী লীগকে সমর্থন করে নাই, তারা ব্যতীত সবাই এই আন্দোলনের স্টেক হোল্ডার। সবাই তো আসলে আন্দোলনে অংশগ্রহণকারী বা প্রত্যেকের যার যারা অবস্থান কেউ থেকে মৌন সমর্থন জানিয়েছে, অবস্থান কেউ ছিল, রাস্তায় নেমে। কিন্তু নেতৃত্ব দানকারী বা নেতার তো প্রয়োজন আছে। এবং নেতৃত্ব দান করে যদি আপনি ছাত্ররা যে বলতে চান, এই ৬ না, আমি আপনার সমন্বয়ক, সঙ্গে একমত। নেতৃত্ব দানকারীর দিক দিয়ে যদি আপনি বলতে চান যে সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ সামনের দিকে ছিল, কিন্তু তারা তো রিভিউ অফিস থেকে এক ধরনের পর্দা স্বীকার করছে। তারা তো ভিডিও বার্তা দিয়েছে যে আমরা আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছি। সেটা তো তখন কিন্তু জোর করে করানো হয়েছে। যেভাবেই হোক, তখন কিন্তু মাইন সরকার সামনে এসেছিল ফ্রন্ট লাইনে। ছিল, তাকে কিন্তু এভাবে তা তো অপমান করে অবশ্যই। ফিরিয়ে দেওয়াটা আমি মনে করি না যে এটা খুব বুদ্ধিমানের কাজ করেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এটা মনে করি যে মাইন সরকারের সঙ্গে বৈষম্য করা হয়েছে, আমি এটা মনে করি। আচ্ছা, যেভাবে আরেকটা বিষয়- আমাদের মেহেদী যেভাবে বলল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে তো আমরা অনেক আলোচনা করলাম। জি। মেহেদী যেটা বলল যে তাদের অভিপ্রায় হচ্ছে রাজনৈতিক দল করা, মানে নাগরিক কমিটি হ্যাঁ, যেটা হয়েছে, এই নাগরিক কমিটিতে কিন্তু কোনো সমন্বয়ক নেই, আমি আপনাদেরকে না। জানিয়ে রাখি। তো এই যে সালমান মুক্তাদির, মানজুরুল মতিন সহ বিভিন্ন অঙ্গনের একটি সংমিশ্রণ নাগরিক কমিটি, তাদের যে অভিপ্রায়,
এইটা সম্পর্কে যদি আপনি বলতেন একটু। তাদের আচ্ছা, এখানে আমি রাজনৈতিক দল। দুটো বিষয়ে আপনাকে বলি যে আসলে জাতীয় নাগরিক কমিটির উদ্দেশ্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কেন নাই এই জাতীয় কমিটিতে, তার কারণ হলো মূলত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারা ছাত্রদের সঙ্গে কাজ করবে। এটা হলো ছাত্র রাজনীতির প্ল্যাটফর্ম চলবে। আর যারা জাতীয় নাগরিক কমিটিতে আছে তারা মূলত তাদের জাতের ছাত্র তো নেই, তরুণ প্রজন্ম থেকে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে কিভাবে একত্র করে তাদেরকে এই প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত করা যায়, তারা সেই কাজটাই করবে। কিন্তু এখানে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, যাদেরকে এই আন্দোলন এই কমিটিতে জায়গা দেওয়া হয়েছে তারা সবাই ঢাকা কেন্দ্রিক। এখানে সারা দেশের মানে কোনো প্রতিনিধিত্ব নাই, শুধুমাত্র যারা ঢাকায় থাকে বা ঢাকা কেন্দ্রিক মানুষজনকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। তো যারা ঢাকা তাদের কেন্দ্রিক, আপনি কি তাদের উদ্দেশ্য সম্পর্কে মানে কনফিউজ কিনা? যদি আপনি উদ্দেশ্য তারা সম্পর্কে কমপ্লিটলি ধারণা না রাখেন, তাহলে আপনি ঢাকাকে গুরুত্ব দেওয়া না দেওয়ার বিষয়ে তো আসলে কথা বলে সেটা লাভ আমি নেই। আপনাকে বলতেছি, তাদের উদ্দেশ্য হলো যে একটা গণপরিষদ গঠন করা, সেই গণপরিষদের মাধ্যমে জনগণের জনমত যাচাই করে সংবিধান পরিবর্তনের প্ল্যাটফর্ম তৈরি করা বা যে সূচনাটা শুরু করা। কিন্তু যারা কমিটি ঘোষণা করলো ঢাকা কেন্দ্রিক, তারা কিভাবে সারা দেশের মানুষের সঙ্গে কানেক্ট করবে, সারা দেশে কিভাবে কমিটি ঘোষণা করবে, সারা দেশে মানুষের জনমত কিভাবে যাচাই করবে, সে জনমতের ভিত্তিতে যে সংবিধান তারা পূর্ণভাবে লিখতে চায়, সেটা ৭২ সালের সংবিধানের মতোই একপাক্ষিক হবে কিনা, এইসব বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ তারা যদি ছাত্রলীগের মতোই কমিটি ঘোষণা করে যে প্রথমে কমিটি লিখলাম, আমি এটা ফেসবুকে প্রচার করে দিলাম যে আমার এই কমিটি, বা একজন নেতা নির্বাচন করে দিলাম, সে তার পছন্দ মতো ১০-১২ জনকে সেই কমিটিতে অ্যাড করে নিল, তাহলে সেই কমিটি নিয়ে আসলে আমার প্রত্যাশার কিছু নাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে, সেখানে একটি সেন্টেন্স জি ছিল এরকম যে যে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে, সেই সংস্কার জি কমিটিগুলোতে, মানে এখন তো শুধু কমিশনের চেয়ারম্যান ঘোষণা হয়েছে, ওই চেয়ারম্যান কমিটিগুলোতে যে কমিশনার ঘোষণা হয়েছে। পূর্ণাঙ্গ বডি হবে, সেই বডিতে ছাত্র নাগরিক বা সব ধরনের যতগুলো স্টেক হোল্ডার আছে, প্রত্যেক স্টেক হোল্ডার থেকেই সদস্য নিয়ে আসা হবে। তো আমার কাছে যেটা মনে হয় এইটা হতে পারে যে এই যে ছাত্র নাগরিকদের মধ্য থেকে কাদেরকে আসলে এই সংস্কার কমিশনগুলোতে জায়গা দেওয়া হবে, এই ১৫৫ জন থেকেই কি যে বিভিন্ন সংস্কার কমিশনগুলো হবে, এই কমিশনগুলো থেকে তাদেরকে সদস্য করে যে তদন্তগুলো হবে, যে প্রতিবেদনগুলো হবে, যে সুপারিশগুলো আসবে পরবর্তীতে বাস্তবায়নের জন্য, এটা কি মূল উদ্দেশ্য কিনা, এইটা মূল উদ্দেশ্য হতে পারে কিনা, কি মনে করেন? আচ্ছা, এখানে আমার ধারণা হচ্ছে এমন যে আওয়ামী লীগ যখন জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে, তার আগে তারা কিন্তু ১৪ দলের সঙ্গে একটা বৈঠক করেছিল। ১৪ দলের নেতাদের সঙ্গে মতামত গ্রহণ করার পরে তারা সিদ্ধান্ত জানিয়ে দেয় যে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। তারা একটা বহির্বিশ্বে ছড়াইতে চাচ্ছে যে না, আমরা নিজেরাই কোনো সিদ্ধান্ত নিই নাই, এটা দেশের জনগণ চায়। আমার ধারণা এমনই হতে পারে। যদি আরেকটু এভাবে স্পষ্ট করে বলেন, মানে আপনি কি দুটাই আশঙ্কা করতেছেন যে তারা এখানে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে এবং রাজনৈতিক দলের প্রেক্ষাপট তৈরি করবে, মানে এই দুইটাই কি আপনি আশঙ্কা করতেছেন নাকি যে কোনো একটা? না, আমি মূলত আমার মানে বাংলাদেশের যে সংস্কৃতি, সে সংস্কৃতির সঙ্গে ৩০% পরিবর্তন যদি ধরে নেই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে ১৪ দলের থেকে একটু বেটার একটা দল তারা গঠন করবে, মানে জাতীয় নাগরিক কমিটিতে বেটার কিছু লোক মানে পার্টিসিপেশন নিয়ে আসবে, তো তাদের মতামতের ভিত্তিতে তারা সংবিধান চেঞ্জ করবে। তারপর তারা জাতীয় সরকার মানে তারা একটা রাজনৈতিক দল ঘোষণা করবে যেটা তাদের পক্ষেই কাজ করবে। পরবর্তী মানে এই নির্বাচনে তারা ফলটা, অংশগ্রহণ করবে এরকম সংবিধান উদ্দেশ্য। পরিবর্তন যদি করে, সংবিধান পরিবর্তনের ফলটা যেন তারা পায়, এটা তাদের লক্ষ্য। কিন্তু আমি মনে করি যে যে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হবে, সেখানে যেন পুরো দেশের মানুষের প্রতিনিধিত্ব থাকে। প্রত্যেকটা এলাকার, কোনো এলাকার মানুষের সঙ্গে যেন বৈষম্য করা না হয়, তো কোনো শ্রেণীর মানুষের সঙ্গে যেন বৈষম্য করা না হয়। এখানে হিন্দু, মুসলিম, কওমি মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, কোনো মাদ্রাসা বা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ভেদে যেন কারোর সঙ্গে বৈষম্য করা না হয়। সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে যদি কমিটি গঠন করা হয় এবং
তাদের মতামতকে যদি প্রাধান্য দেওয়া হয় তাহলে আমি আশাবাদী হতে চাই। আর যদি বাংলাদেশের সংস্কৃতিকে ফলো করা হয় বিগত দিনের, তাহলে আমি এটা নিয়ে বেশি আশাবাদী হতে চাচ্ছি না, আশাবাদী হতে মানে আমি আতঙ্কিত। জি, ধন্যবাদ। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, যদি তারা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করে, যে নাগরিক কমিটি গঠিত হয়েছে, আমার কাছে মনে হয় এখানে সব ধরনের স্টেক হোল্ডার থেকেই সদস্য নির্বাচন করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের বিভিন্ন অঙ্গনের থেকে কালেক্ট করা হয়েছে সদস্যদেরকে, এবং তাদের আমি যাদেরকে চিনি, যে মুখ ম্যাক্সিমাম মুখই তো আসলে সেলিব্রিটি পার্সন, তাদের ভিতরে 100% এই আন্দোলনের চেতনা আছে, তারা এই আন্দোলনের চেতনা লালন পালন করেন। আমার কাছে মনে হয় যদি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করে তাহলে অবশ্যই ভালো হবে। আর যদি রাজনৈতিক দলের প্রেক্ষাপট তৈরি করে তারা যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করে, তাতেও আমি ব্যক্তিগতভাবে তাদের সাধুবাদ জানাই। তবে বিরাজনীতিকরণের কোনো উদ্দেশ্য যদি থেকে থাকে, সেটির ফল অবশ্যই ভালো হবে না। ভাই, এই আলোচনা চলবে, আলোচনা করব আমরা ইনশাল্লাহ আবার অন্য একদিন, আজকে আর নয়। মেহেদি, যদি ছোট্ট করে কিছু বলতে চাও। আচ্ছা, আমরা যেহেতু আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি, আসলে আমরা তো আজকে অনেক বিষয় জানতে পারলাম, রমজান ভাই থেকে বেশ কিছু ইনফরমেশন জানতে পারলাম। আমার সর্বোপরি যেটা বলার শেষে, যে আমরা যে আন্দোলনটা করলাম, বৈষম্য বিরোধী আন্দোলন, যেটা আমরা সকল সেক্টর থেকে যাতে এই বৈষম্যটা দূর করতে পারি, যেটার জন্য আমাদের মূল আন্দোলন বৈষম্য দূর করা, এই বৈষম্য মুক্ত যাতে একটা বাংলাদেশ গড়তে পারি, আগামীর বাংলাদেশ যাতে একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ হয়, সকল সেক্টর যাতে এটার আওতাভুক্ত থাকে, আমরা যেন আবার কোনো বৈষম্যের শিকার না হই, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং যারা দেশ পরিচালনায় আছে তাদের প্রতি আহ্বান থাকবে, যারা আমরা যে ত্যাগ স্বীকার করেছি এটার জন্য, সেটা যেন তারা আমাদেরকে বাস্তবায়নের পথ তৈরি করে দেন। এই প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। জি, ধন্যবাদ। আমি আপনাদের দুজনকেই আমার সাথে অংশগ্রহণ করার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।